বলে দিতে চাইছি। নমস্কার, একটা বললি বেঙ্গলির তরফ থেকে আমি সন্দীপ। সবাইকে আজকের বুক ক্লাবে স্বাগত। আজকের বুক ক্লাব যেটা নিয়ে আমরা মাসখানেক ধরে আলোচনা করেছি, যে যে বুক ক্লাবটা হবে সেটা হলো বিমানচাঁদ মল্লিকের আত্মপ্রচারমূলক রচনা দূরের দুর্গা। এই বইটার একটা অংশ আমরা রেখেছি। সেইটা আমরা আশা করেছি আপনারা পড়েছেন, এবং এক ইন্টারভিউ অতীশ নিয়েছে, সেই ইন্টারভিউটা আমরা রেখেছি, সেটাও দেখব। এই বইটা ডেফিনেটলি এটা নিয়ে আমরা আলোচনা করব ঠিকই, কিন্তু এই বইটা যেহেতু আত্মপ্রচারমূলক একটা অটোবায়োগ্রাফিক্যাল ঘটনা, আমরা বিমানচাঁদ মল্লিক সম্পর্কেও একটু আলোচনা করব, জানবো। আমার সৌভাগ্য যে উনি আমার খুড়শ্বশুর হন। আহ, এই এবারে একটু বলি, পার্টিসিপেশন সবাই একটু করুন। আপনারা কার কি মনে হচ্ছে, কিভাবে এটা দেখেছেন, যারা ইন্টারভিউটা দেখেছেন বা বইয়ের অংশটা পড়েছেন। আমি বলতে পারি আমার আমার খুবই মনে হয়েছে উনি খুব ইন্সপিরেশনাল। যখন আমি শুনছিলাম আম, উনি খুব অল্প পয়সায় তখনকার দিনে জাহাজে চড়ে ইংল্যান্ডে আসেন। তখন ওনার কোনো পড়াশুনো ছিল না, উনি সেন্ট মার্টিন স্কুলে জয়েন করেন, ডিগ্রি নেন, তারপরে হি হ্যাড so many things he has done with his life after that, হ্যাঁ, and accomplished so much। সেই জন্য আমার মনে হয়েছিল যে মানুষের ইচ্ছে থাকলেও, যদি উপায় নাও বা থাকে, ইচ্ছে থাকলে কোথায় মানুষ নিজের জীবনকে বা কেরিয়ারকে নিয়ে যেতে পারে। এগুলো শুনেও তারপরে ওনার কথা যখন শুনছিলাম, what was even more impressive, ট্রু এডুকেশন লাইজ উইদিন আস, রাইট? এই এত কিছু অ্যাকমপ্লিশ করার পরেও মানুষটা এত হাম্বল আর এত সিম্পল, দ্যাট টু মি ইজ ট্রু এডুকেশন। ডিগ্রিজ আর ইউ ক্যান হ্যাভ অল দ্যাট, কিন্তু ওনার মধ্যে যেটা আছে আমার কাছে ওটা খুব খুব ইন্সপিরেশনাল লেগেছে। এটাই আমি বলতে চাইছি। ঠিক। আর আর আমি অবশ্য ভিতরের গল্প পড়িনি, হয়তো কয়েক লাইন বা কয়েক পৃষ্ঠা হয়তো পড়েছিলাম, কিন্তু ওই বইটার উপরের যে ছবি বা বইটাকে আমি দেখেছি। আজকের দিনে সঞ্চালক তার গিন্নি ওই বইটাকে নিয়ে আমাদের এক মাসিমা, অতীশের আম্মা, তাকে উপহার দেওয়ার জন্য একটা পার্টিতে নিয়ে এসেছিলেন, দূরের দুর্গা। তখন একটু নাড়িয়ে চাড়িয়ে দেখার সৌভাগ্য হয়েছিল, বেশ কবছর আগে কথা। বিমান মল্লিককে আমরা চিনি, উনি বাংলাদেশের প্রথম ডাক টিকিট ডিজাইন করেছিলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় উনি সেটা করেছিলেন। সেটা আমরা সবাই জানি, বাংলাদেশে যারা শিক্ষিত জনসমষ্টি তারা সবাই বিমান মল্লিকের এই অবদানের কথা জেনেছেন বা জানেন। ওই টিকিট বের করার পরেই ওটা যে একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের জন্য সাহায্য চাওয়া যেতে পারে, সেই বিষয়ে বাংলাদেশ অনেক বড় একটা পাওয়া পেয়েছিল বিমান মল্লিকের কাছ থেকে। এইটুকু আমি জানি ওনার সম্বন্ধে। হ্যাঁ, এই যে এখানে শেয়ার করা হয়েছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, ওই ডাক টিকিটেরই একটা অংশ, একটা একটা ডাক টিকিট এখানে আছে। এবং সন্দীপ দা, হ্যাঁ, যদি বলতে পারি হ্যাঁ, শিওর, কিছু বলো। কথা, যেটা আমার মানে ওনার আহ, লেখা যে দূরের দুর্গা বইটির যে অংশবিশেষ আমরা শুনলাম, হুম, তাতে উনি যখন বলছেন ওনার মানে আহ অনেক অল্প বয়সে সম্পাদনার যে অভিজ্ঞতা, সেই সময় আমার যেটা যেটা মনে হলো যে তখনকার সমাজে, কলকাতার যে সাংস্কৃতিক আহ লেখক সমাজের যে পটচিত্র পেয়েছি, সেইটা আমার কাছে আমার খুব আহ, খুব মানে ইনফরমেটিভ লেগেছে। যে আহ, আজকে ধরুন
একজন বড় লেখককে আহ একটা লেখা চাইতে গেলে হয়তো দেবেনই না, মানে আমি যদি একটা নতুন পত্রিকা শুরু করি হয়তো কিন্তু তখনকার দিনে মানে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এনারা দিয়ে দিচ্ছেন, মানে মানে ঠিক আছে, এবং শুধু দিচ্ছেন না, তৎক্ষণাৎ সেখানে অ্যাডভাইসিং করছেন যে আমার লেখা দিয়ে কি হবে, তুমি যারা উঠতি তাদেরকে তুমি দাও, সুযোগ দাও। এই যে যে একটা সুচিন্তক সমাজে এরা যে ছিলেন, বয়োজ্যেষ্ঠ এনারা সুচিন্তক ছিলেন সমাজে, এই যে পথচিত্ররা তখনকার দিনে, মানে এই জিনিসটা আমার খুব, এবং দিদির সঙ্গে আরেকটা জিনিস আমি একেবারেই মানে অবশ্যই মানে এইরকম বাঙালি এখনো রয়েছেন আমাদের মধ্যে, মানে আমাদের তো মানে এরা তো সম্পদ, আমাদের বঙ্গ সমাজের সম্পদ, মানে অথচ তার হিউমিলিটি দেখলে আমার মনে হচ্ছে আমি স্ক্রিনের মধ্যে থেকে না প্রণাম করতে পারলে আমি মনে হয় সেটাই করতে পারতাম, যে এত বড় এত গুণীজন তুমি, মানে। হ্যাঁ, তো তো ওই প্রসঙ্গে একটা কথা বলে নিই। তুমি যে বললে না বা প্রণাম করতে পারি, একটা মজার ব্যাপার বলি, উনি কিন্তু প্রণাম নেন না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছো? হ্যাঁ। কেন কেন নেন না সেটা আমি জানি না, কিন্তু আহ, এটা ওনার হয়তো একটা ইডিওলজি, কিছু একটা ব্যাপার আছে। উনি আহ, প্রণাম, মানে আমরা যদি প্রণাম বলি, প্রণাম করি, সেটা উনি আহ, মানে প্রণাম করার কি আছে ব্যাপারটা আমি জানি না, মানে রাইট সেটা রাইট কিভাবে ব্যাখ্যা ওনাকে হয়তো জিজ্ঞেস করলে বলতে পারবে। রাইট। হ্যাঁ, বল। আরো আরেকটাও জিনিস যেটা উনি তুলে ধরেছেন ওনার বইয়ের মধ্যে, যেটা উনি বললেন যে দুর্গাপূজার মধ্যে যে ডিসক্রিমিনেশনটা, হুম, হুম, যেটা হচ্ছে মানে আমাদের ধর্ম সম্বন্ধে আমরা সবাই অত্যন্ত সচেতন, এবং আমরা সেটা আমাদের সম্পদ, ধর্ম আমাদের সম্পদ, তো তার মধ্যেও যদি কিছু ভ্রান্তি থেকে থাকে সেইটাকে আমাদের যে অবগত করছেন, আমাদের চিন্তার একটা খোরাক দিচ্ছেন যে এইটাকে অন্ধভাবে তুমি মেনে নিও না, এটাকে প্রশ্ন করো, এই জিনিসটাকে যে তুলে ধরছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি এই যেটা বললে না, ঠিক এরকমই একটা মানে আমি আহ, একটা লেখা বলি যে আহ, সাক্ষাৎকারে এবং লেখায় লেখকের চরিত্র এবং চিন্তনের কোন বৈশিষ্ট্যগুলি চোখে পড়ে। কিছুটা তুমি অবশ্যই কভার করেছো। স্বজন ও স্বদেশের জন্য মন কি আকুল হয়? What traits of the author's character and thought process are evident in his writing as well as in his interviews? How does the book excerpt and interviews bring about a sense of nostalgia? কিছুটা তুমি বলেছো, এবার আর কেউ কি এটা নিয়ে কিছু বলবে? না, এটা নিয়ে বলবো না, একটা কোয়েশ্চেন হচ্ছে, এই যে একটা স্ট্যাম্প, নববর্ষে নমস্কার, হুম, হুম, উনি কিন্তু নমস্কার নেন না, আবার কিন্তু উনি এখানে লিখেছেন নববর্ষে নমস্কার। এই আমার স্ট্যাম্পটা, মনে হয় উনি নমস্কার জানাচ্ছেন। আই ডোন্ট থিঙ্ক না, ইটস হ্যাঁ, কিন্তু নিচ্ছেন না, আবার সেটাই হুম, বলছি। না না, এখানে এই আমার যদি আজকে আমি বলি, আমি খুব হুম, অসুস্থ আজকে, তাও এইটুকু বলছি, পায়ে হাত দিয়ে নমস্কার উনি নেন না। এমনি হাত দেখা হলে উনি প্রতি নমস্কার করেন, কিন্তু পায়ে হাত দিয়ে কেউ কারোর পায়ে হাত দিচ্ছে এটা উনি, যে বুঝলাম। সবাই সমান ওনার কাছে, এই ব্যাপারে আর কি, পায়ে হাত দেওয়া ব্যাপারটা উনি পছন্দ করেন। মানে এইটা প্রণাম আচ্ছা, এবং নমস্কার, প্রণাম এবং নমস্কার দুটি নমস্কারটা আলাদা, সেটা একটা একটা অভিবাদন, সেটা অবশ্যই উনি করেন, নেন দেন সবই করেন, কিন্তু পায়ে হাত দিয়ে যেটা আমরা হুম, কালচারটা আছে হুম, সেটা উনি করেন না। এটা সায়েন্টিফিক নয়, এটা শুনেছি যে বিজ্ঞান ভিত্তিক নয়, আনহাইজেনিক। এনিওয়ে, এই টিকিটটা কি এবছরের ওনার করা, এই বাংলা নববর্ষের জন্য, তাই তো? মনে হয় এটা, এইটা, এইটা এটা কি টিকিট না এটা লেখা? এটা জাস্ট না, এটা স্ট্যাম্প? উনি বোধহয় ওনার এটা ইন্ট্রোডাকশন হ্যাঁ, দিয়েছেন উইথ এই বছরের 1431 বঙ্গাব্দ যেটা, এন্ড দিস ইজ হিজ ইন্ট্রোডাকশন। অ্যাকচুয়ালি এটা তো প্রতি, আগের স্ট্যাম্প। হ্যাঁ, প্রতি বছরই বাংলা নববর্ষে কিন্তু উনি এরকম একটা কার্ড রাখেন, বের করেন। বাংলা এবং আচ্ছা, ইংলিশ দুটোতেই, দুটোই। 1 জানুয়ারি তো বছরে দুবার উনি দুটো নিজে ডিজাইন করেন, দুটো আর কি গ্রিটিংস কার্ড করে সবাইকে পাঠান, চেনা জানা সকলকে আর কি, ওইটা দিয়ে পাঠান। আর ওনার অ্যাকমপ্লিশমেন্টের কথা যখন উঠেছে, আমি খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে নিই, ওনার আরো কিছু হুম, ছবি আমরা পেয়েছি খুব থ্যাঙ্কফুলি। সো এইগুলো উনি
অ্যান্টি স্মোকিং এর ওপর কি অনেক কাজ করেছেন, and he was recognized for that along with people like Jimmy Carter, which is মানে এই যে বললাম যে এমন বাঙালি আমাদের গর্বের। So this is his work, এই অ্যান্টি স্মোকিং। হয়তো ছবিগুলো নিয়েও একদিন আলোচনা করতে পারি, তাই না? হ্যাঁ, আর ওনার ইন্টারভিউর সেকেন্ড পার্টে উনি এই পোস্টার গুলো সম্বন্ধে উনি নিজেই বলেছেন যে প্রফেশনালি তো অনেকেই এগুলো বানায়, উনিও হ্যাঁ, ইট ওয়াজ পার্ট অফ হিজ প্রফেশন, কাজ উনি করেছেন, বাট ইট ওয়াজ রাদার ড্রিভেন বাই প্যাশন, বাই হিজ ওন প্যাশন। সো দ্যাটস আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট টু মেনশন। অফকোর্স এটা যেটা আমরা পড়ছি দূরের দুর্গা। এবং সবচেয়ে যেটা স্টার্ক আমার লেগেছে যে মানে উনি যখন পুরস্কার পাচ্ছেন, ওনার সঙ্গে পাচ্ছেন রবি শঙ্কর, ওনার সঙ্গে পাচ্ছেন আলী আকবর, ওনার সঙ্গে পাচ্ছেন তোমার Mother মাদার Teresa, Jimmy টেরেসা, Carter. ওনার সঙ্গে মানে এই স্তরের একজন মানুষ আজকে আমরা মানে আজকে একটা কিছু করলে আমরা অনেক কিছু বলে ফেলি, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সব জায়গায়, কিন্তু এরকম একজন মানুষ মানে শ্রদ্ধায় মাথা এমনিতেই নত হয়ে আসে আর এইরকম স্তরের মানুষদের দেখলে এই আর কি। আর ওনার আই জাস্ট ওয়ান্ট টু শো দিস অলসো যে উনি নিজের এডুকেশন বা নিজের ইয়েটা নিজের মধ্যে কিন্তু রেখে দেননি, নেক্সট জেনারেশনেও উনি সেটা দিতে চেয়েছেন আমাদের, যেটা আমরা খুব ছোট মাত্রায় আমরাও চেষ্টা করছি যে আমাদের এই রিচ ল্যাঙ্গুয়েজ, রিচ কালচার যেটা নেক্সট জেনারেশনকে দেওয়া। And, এটা ওনার বই, আমার প্রথম বাংলা বই। So that's, I just wanted to share all of that. Thank you. আচ্ছা, ওনার টিকিটের স্ট্যাম্পের কোনো বই বাজারে পাওয়া যায় কি এখানে বা অ্যামাজনে? পুরোটাই স্ট্যাম্প নিয়ে? এটা জিজ্ঞেস করতে হবে ওনাকে। আমি নানা রকম প্রশ্ন রেখেছি, যেরকম যেরকম এসছে উনি বলেছেন কলকাতায় একজন ভদ্রলোক আছেন, কি মলয় মুখার্জি না কে একজন, তা উনি ওনার সঙ্গে যোগাযোগ করে কিভাবে, সম্ভবত ইন্টারন্যাশনালিও পাওয়া যায়, কিন্তু উনি ঠিক পুরোটা বলতে পারলেন না। উনি বলে আমি জানাচ্ছি তোমাদের, আমি জানলেই তোমাকে জানাবো। না, কারণ আমার বাংলাদেশে ওই সময় বোধহয় 7টা স্ট্যাম্প মুক্তিযুদ্ধের পরে যখন বিজয় হলো তখন বোধহয় 7খানা স্ট্যাম্প উনি নিজে করেছিলেন বা 8টা। এঁকেছিলেন। 8টা, হ্যাঁ হ্যাঁ, 8টা, হ্যাঁ। আমার সঙ্গে ওনার যোগাযোগ হয়েছিল মেসেজে, আমাকে আচ্ছা দিয়েছিলেন বেশ কিছু স্ট্যাম্প, তখন আচ্ছা এগুলো আচ্ছা ডিজাইন করেছিলেন। আচ্ছা 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 আচ্ছা। এই জায়গাটাই মলয় মুখার্জির ফোন নাম্বারও আছে, কেউ যদি ইন্টারেস্টেড হয়। আমি ও, কি এটা ওটা আমি চ্যাটে খেয়াল দিয়ে করিনি। দেবো? এটা আমি চ্যাটে নিশ্চয়ই দিয়ে নিশ্চয়ই দেবো। নিশ্চয়ই নিশ্চয়ই হুম, নিশ্চয়ই, উনি হয়তো খেয়াল করেননি। হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা। দূরের দুর্গা নিয়ে ইন্টারভিউতে তো আমরা শুনেছি, কিন্তু এখানে কেউ কি কিছু বলতে চায়? আমি বইটা হাতের কাছে নিয়ে গেলাম, কোথায় গেল আসলে। দূরের দুর্গাতে দুরকম ব্যাপার আছে। একটা হচ্ছে যে উনি বইটার মধ্যে, রনিতা নিয়ে গেল নাকি বাইরে বইটা? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে উনি অনেকগুলো, প্রথম কথা হচ্ছে দেশে থাকতে উনি দুর্গাপুজো বা আমরা যেভাবে দেখি দুর্গাপুজোটাকে, বিদেশে এসে বিদেশি সংস্কৃতি বা বিদেশি সংস্কৃতির ফলে ওনার যে উপলব্ধি সবকিছু মিলিয়ে উনি দূর থেকে দেখছেন দুর্গাকে। দূর মানে কিন্তু শুধু ডিস্টেন্স নয়, আহ, যে কি বলবো, এক ধরনের নিজের বিশ্লেষণ, এইভাবে দূর থেকে বিশ্লেষণ করে যেগুলো দেখছেন তার থেকে দেখছেন বলেই এরকম ধরনের নাম দিয়েছেন। যেমন আমি সিম্পল কয়েকটা কুইকলি বলে দিই, খুবই ছোট্ট করে, যে উনি এক জায়গায় লিখছেন যে আমরা যেমন গড্ডালিকা প্রভায়ে যে যা করে তাই করি, সকলেই ফুল ছুঁড়ে দেয়, আমরা ভাবি ঠাকুরকে অঞ্জলি দিচ্ছি। হ্যাঁ, এখন এইটার দুটো দিক আছে। এইবারে আমি বলি খুব সামঞ্জস্য পেলাম উনি এখানে যা লিখছেন ওনার দৃষ্টিভঙ্গি থেকে, আর আমি আমার পার্সোনাল একটা মার যে বাৎসরিক করলাম সেই সময় ঠাকুর মশাই যেটা বললেন তার থেকে একটা অদ্ভুত মিল পেলাম। দুটোই টোটালি ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থেকে। এখানে উনি বলছেন
যে পুজোর শেষে পুষ্পাঞ্জলির পর্ব, ফুল ছিঁড়ে ছিঁড়ে সেই ছেঁড়া ফুল ছুঁড়ে ছুঁড়ে ঠাকুরকে অঞ্জলি দেওয়া হতো। অঞ্জলির মধ্যে আপত্তির কিছু চোখে পড়েনি আমার, কিন্তু যে নির্মম ভাবে ফুল ছেঁড়াটা আমার কাছে সমর্থনের অযোগ্য। গাছের ফুল সবচেয়ে ভালো লাগে গাছের ফুল ঘরে আনতে, ফুল দিয়ে ঠাকুর সাজাতেও আমার আপত্তি নেই। আপত্তি আমার ওই জীবন্ত ফুল ছেঁড়ার ব্যাপারটা। তো এই ধরনের যে উপলব্ধি, এইগুলো কিন্তু আমাদের সাধারণভাবে আসে না। আবার আমি যখন এবারে বাৎসরিকে গেলাম, তখন আমাকে ঠাকুরমশাই বললেন, আমরা যে ফুলটা ছুঁড়ে দিই সেই ফুল ছোড়াটাতে অঞ্জলি হয় না, কারণ ওটা হচ্ছে ছুঁড়ে দেওয়া। একজনকে ভক্তি ভরে হাতটাকে জোর করে সামনের দিকে নামিয়ে সুন্দর করে দেওয়া, সেইটাকে বলে অঞ্জলি, দুটো হাত একসঙ্গে জোর করে। তো দুটো ডিফারেন্ট অ্যাসপেক্ট। তো আমার মনে হয়েছে যে কুমারী পূজা এরকম নানা রকম জিনিস নিয়ে দুর্গাপুজোর মধ্যে উনি নানা রকম বিশ্লেষণ করেছেন। সেই বোধটা জেগেছে হয়তো ও দুটো কারণ। একটা হচ্ছে সেই সময় যে বামপন্থী প্রচন্ড আন্দোলন চলছিল, সেটা একদম বিশ্লেষক সত্তাকে জাগিয়েছিল। তারপরে তো উনি বিদেশে এসেছেন, সেটাও হতে পারে, সব মিলিয়ে। সেই থেকেই আমার মনে হচ্ছে দূরের দুর্গা ওই নামটা দিয়েছেন। ঠিক। তোমাদের ইন্টারভিউতে পার্বণ, উনি বলেছিলেন হ্যাঁ যে উনি বিদেশে থেকে দেশের দুর্গা দূরের দুর্গা, কাজেই আমি যদি ঠিক করে মনে করতে পারি, সেই হিসেবে দূরের দুর্গা, উনি তো পৌঁছতে পারেননি সেখানে, সেই থেকে উনি দূরের দুর্গা। আবার দেশ থেকে যখন এই বিদেশের পুজো গুলো দেখা হয়, হ্যাঁ, সেও সেটাও দূরের দূরের দুর্গা। আমি এই কথাগুলো যে কথাটা বলছি, এই কথাটাই পড়েছিলাম বই, আমার কাছে মনে হয়। হ্যাঁ, বইতে ও ঠিকই বল। ঠিক ঠিক। আচ্ছা, তোমাদের পার্বণ গুলোতে কি ফুল ছিঁড়ে দিতে হয়? এটা কি নিয়ম? ক্রীড়াটা কম না, কিন্তু কথা হচ্ছে আমার অনেক সময় হয় কি, আস্তে আস্তে ফুল মানে যত জনসংখ্যা, সবার হাতে ফুল হয়তো যায় না, সেই জন্য ওই ফুলের একটা ঝুড়িতে অনেক ছেঁড়া ফুল রাখা হয়, সেগুলো যাতে সবার হাতে একটু ফুলের পাপড়ি যায়, পুরো ফুল হয়তো অনেক সময় হয়ে ওঠে না, হ্যাঁ, এটাই হয়তো এনাফ কারণ। থাকে না। হ্যাঁ, না, মানে ওনার যে আইডিয়াটা যে ফুল ছিঁড়লে এটা একটা হ্যাঁ, জীবন্ত ফুল, সেটা কষ্ট পায়, তাই না? হুম তার হুম যদি হুম জীবন থেকে একদম থাকে। একদম হুম এই কথাটা বেশ। আমাদের হয়তো ভেবে হুম, দেখাই হয়নি কখনো এতবার, হুম হুম যে অঞ্জলি দেওয়া হয়েছে বা অতীশ যেটা বললো নিবেদন, আম, নিবেদনের ব্যাপারটা ওই ছোঁড়ার মধ্যে নেই। হুম হুম অঞ্জলি মানে হাত জোর করে যে অঞ্জলি, সেইটা ঠিক হচ্ছে না। হুম হুম। নিয়ম রক্ষার্থে আমরা অনেক কিছু করি নিজেদের মতো করে, যেটা কিন্তু আসলে উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, দূরের দুর্গা সাহিত্য যেটা তুমি বললে, উনি বইতে যেটা লিখেছিলেন দ্যাট ইজ ট্রু। কিন্তু আমার সঙ্গে ওনার কথা বলার সময় আমার এটাও মনে হয়েছে এইভাবেও হয়তো একটা ব্যাখ্যা করা যেতে পারে, বা হয়তো ভেতরে ভেতরে ওনার, জানি না, সেটা উনি অবশ্যই ওইভাবে বলেননি ঠিকই। হ্যাঁ, আর দূরের দুর্গা যে সময়ের লেখা, মানে যে সময়টা উনি ধরেছেন, বা ওনার ওনার যে স্ট্রাগল, হ্যাঁ, এইগুলো কিন্তু মানে আমরা আজকে বসে অনেক কিছু খুব ইজিলি পেয়ে যাচ্ছি, এবং সেই রিয়েলাইজেশনে নেই যে আমরা আহ, ওই স্ট্রাগলটা হয়তো করিনি, বা আমরা যে এখানে এসে, ঠিক আছে, সেইগুলো কিন্তু ওই দূরের দুর্গা বইতে আমরা দেখতে পাই। হ্যাঁ, যেটা আমার খুব এন্টারটেইনিং লেগেছে, যে জায়গাটা হচ্ছে যেখানে উনি তৎকালীন দিনে কলকাতা শহরের কোর্টের যে সিনগুলো প্রেজেন্ট করেছেন, যে এইভাবে মানে, এবং শুদ্ধ বাংলা ভাষায় যেখানে বলে, আমি জানি না আহ ইদানিং কালে সেই রকম ভাষা প্রয়োগ হয় কিনা, কিন্তু যে একটা সুন্দর পথে, এবং আহ পুলিশের সঙ্গেও তার যে মানে এক্সচেঞ্জ সেখানে হচ্ছে রাত্রের এবং নিয়ম যে রাত্রে আলো নিভিয়ে যাওয়া যাবে না, এই যে সাউন্ড ব্যাপারগুলো, বোধহয় মানে এটা ব্লক করছে। হুম, 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 এইখানে তুমি যখন সন্দীপ জিজ্ঞেস করছিলে কিছুক্ষণ আগে নস্টালজিক ফিলিং এর কথা, হুম, হুম, হুম। দ্যাট ব্রিংস অ্যাবাউট নস্টালজিয়া। কারণ 2 টাকায় এখনো আমার মনে হয় না এখন আর কোনো উকিল পাওয়া যায়, বা এত সিম্পলিস্টিক একটা লাইফস্টাইল, একটা হুম, হুম, হুম। লোকগুলো অনেক সিম্পল। রসবোধ আর রস দুষ্টুমিও কিন্তু আছে। হ্যাঁ, আমরা রসবোধ আর কিন্তু দুষ্টুমি, ওই যে
যখন ছাড়া পেয়ে চলে আসছেন বুড়ো আঙুল বুড়ো দেখিয়ে আঙুল। এসছেন কিন্তু পুলিশকে হ্যাঁ, একদম। তারপরে আবার ওরা একটা ব্যাখ্যাও দিয়েছেন, পরে আবার হ্যাঁ ব্যাখ্যাও দিয়েছেন। যে পুলিশকে বললো হ্যাঁ, বন্ধু আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তবে আমার কি সমাজের দুর্ভিক্ষ। একটা চিত্র, সমাজের যে চিত্রটা তুলে রাইট, ধরছেন এইটা রাইট। একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় দুর্গা সবসময় দূরের, যে কাছে গিয়ে কাছে যে নিতে পারে, আমি জানি সেরকম একটা ব্যাপার আছে কিনা আর কি। অন্তরের মধ্যে দুর্গাকে টেনে আনা দূর থেকে, এটাও একটা ভালো ব্যাখ্যা তো। এটা একটা বাহ। কল্পনার বিষয়। কল্পনা হুম। করে সেটা অনেক বহু দূরের, এবং তাকে মনের মধ্যে টেনে আনাটাই হচ্ছে আসল কাজ। হুম 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 হ্যাঁ শাহিদ, তুমি বলছিলে ওনার সঙ্গে তোমার কিছু মেসেজ এক্সচেঞ্জ বা ইয়ে হয়েছে, তোমার তোমার এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে কথা বলে বা মেসেজ এক্সচেঞ্জ করে, সেটা কিছু শেয়ার করবে? হ্যাঁ, মানে প্রথমে আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তোমার, মানে সে পরিচয় দেওয়ার পরে সে তার বাবার কথা বললো, তারপর তার আঙ্কেলের কথা বলছেন, তারপর আমি মেসেজ পাঠিয়েছি, রিকোয়েস্ট মানে উনি একসেপ্ট করছেন না, পরে তোমার গিন্নি বোধহয় কল করেছিলেন, তারপরে একসেপ্ট করেছে। তারপরে আমি কোশ্চেন, শুরুতে আপনার অবদান বাংলাদেশকে রিকগনাইজ করার ক্ষেত্রে এই স্ট্যাম্প গুলো ভীষণ কাজের ছিল, তখন আমাদের খুব হেল্প করেছিল। তারপর উনি বললেন যে হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনাই বোধহয় উনি এই কাজটা শুরু করেন, মানে বাংলাদেশকে রিকগনাইজ করার জন্য এই স্ট্যাম্প গুলো খুবই জরুরি ছিল তখন। এবং আমাকে কিছু রেফারেন্স দিল কোথায় কোথায় আরো পাওয়া যাবে স্ট্যাম্প গুলো। পরে আরো কি কি কাজ করেছেন সেগুলোর জন্য উনি বোধহয় আমাকে কিছু লাইন বা লিঙ্ক পাঠিয়েছিলেন, এগুলো আমি দেখেছিলাম। তাছাড়া অন্য বাংলাদেশে গিয়েও পরে জেনেছি ওনার সম্পর্কে, উনি কাজ করেছিলেন আমাদের জন্য। বাংলাদেশ সৃষ্টি করার ক্ষেত্রে ওনরা দুই ভাইয়ের অবদান, সেটা একটা বিরাট বড় ব্যাপার। ওনার ভাই, যিনি তোমার শ্বশুর, উনি করেছেন একভাবে, বাঁচিয়েছেন মহিলাগুলোকে, বাংলাদেশকে। আর ওনার ছোট ভাই স্ট্যাম্প এঁকে দিয়ে বাংলাদেশকে রিকগনাইজ করার ক্ষেত্রে বিরাট ভূমিকা উনি রেখেছিলেন, অন্য দেশের কাছে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে। তো এটুকু আমি পরে আরো শাহিদ, এই বেশি জেনেছি পরে পরে। হ্যাঁ বলো অতীশ, বলো। শাহিদ, তুমি যদি ওই ইন্টারভিউটা যেটা আমি নিয়েছি ওনার সঙ্গে, তার মধ্যে উনি এই কথাই বলেছেন যে রিকগনিশন, নোবডি ওয়ান্টেড টু গিভ দ্য রিকগনিশন, কিন্তু ওই স্ট্যাম্পটা বেরোনোর সঙ্গে সঙ্গেই সারা পৃথিবীতে একটা পরিচিতি পেয়ে গেল, যে নতুন একটা রাষ্ট্র তৈরি হলো। সেটা একটা বিশাল অবদান রেখেছে। একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, এবং ওখানে উনি উল্লেখ করছেন যে পাকিস্তান তো প্রতিবাদ করছে, মানে 16ই মার্চ যখন ভারতবর্ষ এবং ভুটান অ্যাকসেপ্ট করে নিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশকে, তখন পাকিস্তান তো ন্যাচারাল, এটা স্বাভাবিকভাবেই তারা প্রতিবাদ করছে। মানে এই যে পটচিত্রগুলো আমাদের জানা ছিল না, এই তথ্যগুলো ওনার কাছ থেকে সমৃদ্ধ হলাম আমরা। ঠিক ঠিক ঠিক। ইন্টারভিউটা কি এখানে আছে আজকে দেখানো? হ্যাঁ 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 হ্যাঁ, দুটো হ্যাঁ, ইন্টারভিউ কিন্তু আছে। পার্ট 1 পার্ট 2 করে করা আছে, দেখে নিও, ভালো হ্যাঁ লাগবে। হ্যাঁ, ফেসবুকে দেওয়া আছে, ফেসবুকে এবং বোল্ডলি ভেরি বেঙ্গলির এনলাইটেনিং আচ্ছা বোল্ডলি বেঙ্গলির জানি ইউটিউব না, চ্যানেলে কথাটা আছে। ক্লিয়ার আসছে না আমার হ্যাঁ, কাছে কেন জানি। এই মুহূর্তে আমার ফেসবুকেও আছে, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো, বা বা তোমার যদি, আমি তোমাকে হ্যাঁ সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা পাঠিয়ে দিও। হ্যাঁ, পাঠিয়ে দেবো অবশ্যই। এবং বোল্ডলি বেঙ্গলির ইউটিউব চ্যানেলেও আছে ওনার বইয়ের পোর্শনটা যেটা পড়া হয়েছে, এবং দুটি সাক্ষাৎকার, দুটি অংশে। আচ্ছা, দূরের দুর্গার যে কভার পেজটা, এটাকে ওনারই তো আঁকা, তাই তো? হ্যাঁ অবশ্যই। বইটা কি আছে উনি, হ্যাঁ অতীশ তোমার মানে এটা কাছে? নিশ্চয়ই জানা আছে যে উনি নিজে আর্টিস্ট। হ্যাঁ হ্যাঁ, ওনারই হ্যাঁ আঁকা। সেটা রাইট। জানি, বাহ। ওই ওনারই করা কিনা। হ্যাঁ আমার কাছে মনে উনি, আছে, বইয়ের ছবিটা এখনো স্পষ্ট মনে আছে। হ্যাঁ, উনি যখন প্রথম গেলেন, কিভাবে ওনার এই যে উনি আঁকতে পারেন, ভালো আঁকতে পারেন, সেইটা ওনার যে কি কাজে লেগেছিল প্রথম একটা জব বা এগুলো পাওয়ার জন্য, সেটা উনি অনেকে সুন্দরভাবে লিখেছেন। ওখানে একটু রসবোধ ঢুকিয়েছেন ওখানে, ওই ইন্টারভিউর মধ্যে ওটা বেশ মজা করে বলেছেন।
কথাকলিদিকে আমি বলবো কিছু বলার জন্য। কথাকলিদি। হ্যাঁ, আমার আনফরচুনেটলি আমার ভিডিও ক্যামেরা কেন অন হচ্ছে না জানি না, যাই হোক। আচ্ছা, হ্যাঁ সাইদ বলো। হচ্ছে সাউন্ড সিস্টেমের নাকি সবারই হচ্ছে? না, আমার তো শুনতে কোনো পাচ্ছ অসুবিধা না? হচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওনলি বেঙ্গলি আজ শ্রদ্ধেয় বিমান চাঁদ মল্লিকের কথা জানতে এবং জানাতে পেরে ধন্য। দূরের দুর্গা বইটি তার আত্মকথন, অটোবায়োগ্রাফি। উনি বলেছেন, বিচক্ষণ মানুষ সময় নষ্ট করেন না, তাই হয়তো মাতৃভাষার কদর কমছে সারা পৃথিবী জুড়ে। কিন্তু লেখক তার জীবনে দেখিয়েছেন মাতৃভাষার লালন আর নিজেকে প্রতিষ্ঠা, এই দুয়ের সহাবস্থান হতেই পারে। তিনি প্রায় 64 বছর বিদেশে, কিন্তু বাংলা এখনো তার রক্তে। বারবার আন্তর্জাতিক তালিকায় উঠে এসেছে তার নাম। 1969 গান্ধী সেন্টিনারি স্ট্যাম্প, 1971 তার অলংকৃত 8টি স্ট্যাম্পের মাধ্যমে বাংলাদেশের নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ, 1988 ধূমপান বিরোধী পোস্টার, যা পরবর্তীতে 13টি ভাষায় অনুদিত, সত্যজিৎ রায়ের আমন্ত্রণে সাক্ষাৎকার, 2009 72 বছর বয়সে তার ম্যারাথনে যোগদান আমাদের সবার অনুপ্রেরণা। বাংলাকে লালন করেন বলেই পরবাসী শিশুদের জন্য লিখেছেন আমার প্রথম বাংলা বই। বললি বেঙ্গলি ও বাংলা শেখায়, তাই এই প্রয়াসে আমরাও সামিল হয়েছি বলতে পেরে আনন্দিত। তিনি ছবি দিয়ে ছড়া লেখেন আর ছড়া দিয়ে ছবি আঁকেন। এই সবই দৃষ্টান্ত যে প্রফেশন অ্যান্ড প্যাশন ক্যান গো হ্যান্ড ইন হ্যান্ড। আর নিজের ভাষা, নিজের শিকড় রেখেছ বাঙালি করে মানুষ করনি কথাটি ভুল প্রমাণ করেছেন তিনি। বাঙালি ইজ ইকুয়াল টু মানুষ, উদ্যোগী মানুষ, সাহসী মানুষ, দৃষ্টান্তকারী মানুষ। তিনি প্রমাণ করেছেন নিজের ভাষা মানুষের বোধ ও জ্ঞান সমৃদ্ধ করে। লেখককে প্রণাম ও শুভকামনা। আমরা বললি বেঙ্গলির তরফ থেকে তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, যেন আমরা পরবাসীরা বাংলা ভাষা, বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকুন, বাংলায় থাকুন। দারুণ দারুণ বললেন কথাকলিদি। আমি একটা শুধু বলি, এই যে হিউমারের কথা উঠছে, ওনার হিউমার সেন্স, এই ম্যারাথনে যাওয়ার সময় ওনাকে যে সঙ্গী করা হয়েছিল, ওইটাও যখন বলছেন ইন্টারভিউতে বা বইতে, সেখানেও হিউমার। আবার এই যে উনি কখনো বলছেন না আত্মজীবনী, উনি বলছেন আত্মপ্রচারমূলক, এটাও আমার কাছে হিউমার লাগে। মানে উনি কখনো বলছেন না আত্মজীবনী, বলছেন আত্মপ্রচারমূলক, এই আর কি। হ্যাঁ অতীশ, ওই ম্যারাথনের প্র্যাকটিসে কি এটা একটু বলো। প্র্যাকটিসের ওনার যে সঙ্গী ছিল সেটা নিয়ে কি একটা বলছিলে তো? ওটা ওটা তো পড়তে পারলে বা ইন্টারভিউর মধ্যে আছে। বেসিক্যালি উনি যখন মানে উনি যখন ম্যারাথনে যাবেন, তখন তার তো ট্রেনিং দরকার। তার সঙ্গে ট্রেনিং দেওয়ার জন্য একজনকে, বোধহয় ঠিকঠাক যদি মনে থাকে, আফ্রিকান হ্যাঁ কি বলো তো, তোমার মনে আছে পুরোটা? সাইমন 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 সাইমন, যিনি হ্যাঁ। ওনার বিপরীত আর কি, মানে হ্যাঁ 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 হ্যাঁ, একটা ইয়াং বিপরীত, ছেলে। মানে কানে মাকড়ি। হ্যাঁ, মানে হ্যাঁ, তার বলো। অনেক পড়েছে, হয়তো মানে হয়তো অনেক পিয়ার্সিং বা ট্যাটু বা কিছু ছিল হুম হুম হয়তো। হুম হুম। হুম, সেই ওটা নিয়ে খুব একটা কথা হয়নি, তবে আমার মনে হয়েছিল যে ওইটা দ্য পার্ট অফ হিউমিলিটি এন্ড পার্ট অফ অ্যাকসেপ্টেন্স এন্ড টলারেন্স, যে ওই কারেক্ট কারেক্ট। ওর সাথেও মানে দৌড়ে বা ম্যারাথন করে উনি ওই বয়সে he accepted that he moved on, he went on to win, right? That's huge. 72 অ্যাকসেপ্টেন্স 72 এটা বিরাট। হ্যাঁ, 72 বছর বয়সে ভাবা যায়। সেই ঠিক, আমরা ঠিক, কেউ ঠিক। তো এখনই পারি না তো। তো ওনাকে শুনেছি উনি প্রায় হাঁটেন পার্কের চারিপাশে।
হুম 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 হুম। প্রতিনিধি এখনো হাঁটেন। হুম হুম, এখন হুম। আর না হাঁটলে ব্রেন খুলবে কি করে? হাঁটেন বলেই সুস্থ আছেন বলে চিন্তা করতে পারছেন। কারণ খুব ভালো। ওনার জন্ম 33 সালে, যদি ঠিকঠাক মনে থাকে, লিখেছিলেন 1933। আমার একটা প্রশ্ন আছে, এটা মানে করবো কিনা একটু সাহস করে যদি, কারণ পিউদির গলা আজকে খারাপ, শরীর খারাপ, তো সেই জন্য বলছি, আহ পিউদির কাছে প্রশ্ন যে তোমার কিছু বলার আছে, যে তোমার মানে কাকা, তার 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 যে স্নেহধন্য তুমি, তোমার কি অভিজ্ঞতা? আমার গলা সত্যি খারাপ, আজকে শাঁসা করছে, মানে ওই অ্যাজমার টানটা উঠেছে, কথা বলতে পারছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি জন্মেছি 67 সালে, তো তার অনেক আগেই উনি চলে গেছেন লন্ডন। এমনকি 66 সালে উনি ফিরে গিয়ে বিয়ে করেন। কাকিমা, মানে আমি জ্ঞানত দেখছি কাকা কাকিমা লন্ডনে আর কি, ওনারা যখন আসতেন তখন ছোট থেকে, পরের দিকে আস্তে আস্তে খুব কমই আসতেন। মানে আমরা এখন যেরকম এত ঘন ঘন যাতায়াত করি, তখন যারা প্রবাসী বাঙালি তখন তারা এত ঘন ঘন যাতায়াত করতো না, 2-3 বছরে একবার এরকম যাতায়াত, বা আরো বেশি হয়তো ডিফারেন্সটা হতো। তাই আমার ওই মাঝে মাঝে কয়েক বছর ছাড়া ছাড়া ওনার সাথে ওই কিছুদিন কাটানো। আর ওই সময় গিয়ে আমরা বাড়িতে ছোট বাচ্চা, ওনার প্রচুর, হ্যাঁ মানে, আর প্রত্যেকবার ঘুরতে বেড়াতেও খুব যেতেন, এদিক ওদিক সব ঘোরা বেড়ানো করতেন। একটা ইন্টারেস্টিং কথা হলো, প্লেন থেকে নেমে বাড়িতে ঢুকেই উনি শার্ট প্যান্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পরতেন, এবং যে কদিন থাকতেন, 10 দিন 20 দিন 15 দিন, আমার ছোটবেলার স্মৃতি আছে, উনি সারাক্ষণ বাঙালি পোশাক পরেই থাকতেন, গালে কাঁধে একটা শাল নিয়ে। একবারের জন্য আবার আসার দিন ওই পোশাকটি ছেড়ে বিদেশি পোশাক, প্যান্টুলুন শার্ট পরে প্লেনে উঠে চলে যেতেন। কোনোদিন কলকাতায় আমার জ্ঞানত আমি ওনাকে বিদেশি পোশাক পরে কখনো দেখিনি। হুম তো এইসব কিছু স্ট্রিক্ট জিনিস মেনে চলতেন। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে একটা যেটা বলি, আমরা তো বাঙালি খেয়েই মরলো, আমরা নিজেরাই বলি। ওনার খাওয়া দাওয়া খুব সিম্পল, মানে এত সুন্দর দীর্ঘায়ু, এত একটা ভালো করার জন্য দুটো জিনিস খুব দরকার, আমি যেটা নিজে ফিল করি আমরা পারি না। একটা হলো রেগুলার ওই হাঁটা বা শরীরের ওপর একটা যত্ন নেওয়া, আর মিনিমালিস্টিক লাইফ লিড করা, আর ভীষণ ভীষণ খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন। তখন ছোটবেলাতেও সেটা আমরা দেখতাম, আমাদের যেটা 14 রকম খাওয়ার একটা ব্যাপার থাকে, উনি ভীষণ সিম্পল খাওয়া দাওয়া করতেন, এখনো সেটাই করেন। তো ওইটাও একটা আমার আমার নিজের ফ্যামিলি, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার বাড়িতে আমার জ্যাঠামশাইরা সব লেট 50s আর্লি 60s চলে গেছেন, ওনার নিজের দাদাদের কথা বলছি। আমার বাবারও এরকম সময় একটু শেষে একটা হার্টের ইয়ে হলো, বাপির ইয়ে হলো, কি বলে ওটা, বাইপাস হলো, বাইপাস হয়ে উনি আরো বেশ কিছুদিন বাঁচলেন, তাও উনি চলে গেলেন 76-এ, অনতম 76 ইয়ার্স। হ্যাঁ, তো যেখানে আমার কাকার এরকম ধরনের কোনো সার্জারি বা কিছু হয়নি, শুধুমাত্র ওনার লাইফস্টাইলে উনি একটা এত মানে ভালো সুন্দর ডিসিপ্লিন। সুস্থ জীবন যাপন করছেন, এটা একটা বিরাট ইন্সপিরেশন। বাকি তো ওনার কীর্তি কাহিনী তো আছেই, জাস্ট হুম হুম জাস্ট বিং অ্যান হিউম্যান বিং, জাস্ট লিডিং আ সিম্পল লাইফ, ও যেটা মানুষ করা যায়, সেটা একটা ওনার থেকে শেখার। মানে তুমি বলছো যা দেখে বুঝছি, মানে একেবারে দৃষ্টান্তমূলক বাঙালি যাকে বলে আর হ্যাঁ, কি। দৃষ্টান্তমূলক সেই। আচ্ছা, ট্রুলি কিন্তু বোল্ড পিউকে একটা বেঙ্গলি। কথা, কিন্তু আমার হ্যাঁ, মনে হচ্ছে পিউকে একটা খুবই কথা। প্রচার বিমুখ, প্রচার প্রচার বিমুখ। বিমুখ, হ্যাঁ। হুম এবং হুম সঙ্গীতা একদম ঠিকই বললে, মানে আমরা যে এই যে গ্রুপটা বোল্ডলি বেঙ্গলি, আমরা বলতেই পারি উনি বোল্ডলি বেঙ্গল। হ্যাঁ একদম। আচ্ছা, Bold event. আচ্ছা, পিউকে যাই একটা হোক, কথা আমি আবার বলি। চলে গেলাম। পিউ হ্যাঁ। পিউ নিজেও কিন্তু একজন দূরের দুর্গা, দেশ থেকে অনেক দূরে আছে, একমাত্র মেয়ে, সংসারে সম্ভবত, আমি ঠিক জানি না। তুমি কি তোমার বাবার সম্পর্কে, তোমার বাবা কি কোনো বই লিখেছেন, তার ওই যে প্রচার আহ বিমুখ বলো আর যাই বলো, মানে তোমার বাবার সম্পর্কে কোনো বই আছে কি, তার সম্পর্কে জানার জন্য যদি কেউ জানতে চায়? বাবার সম্পর্কে আমি একটা বই আছে তো। হুম। বইটই টুকটাক আছে। হ্যাঁ, একটা বই আছে ওনাকে নিয়ে, ওনার উপরে, সেটা একবার লিখেছে আরেকজন, হাওড়ায় একজন হ্যাঁ, শিক্ষক, তিনি লিখেছেন। উনি সেটা মারা পারলে যাওয়ার দেখা হবে, আমি একটা কপি নিয়ে যাব। সেইটা কি শেয়ার করা যাবে, পাওয়া যাবে কিনা আমি পড়ার সেটা জন্য? আমরা একটা অন্য দিনে আলোচনা করবো সেটা নিয়ে, হুম। ঠিক আচ্ছা, আছে? না মানে আমরা, ব্যক্তিগতভাবে পড়ার জন্য বলছি, হ্যাঁ সংগ্রহের শিওর জন্য। শাহিদ, ওটা আমরা দেখবো ডেফিনেটলি। Sure. আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি। আর আর কারো কিছু বলার থাকলে
ডিসকাস করতে পারি, না হলে আমরা বইটা থেকে যদি হ্যাঁ বইটা থেকে যদি আর কেউ কোনো একটা চ্যাপ্টার নিয়ে কিছু বলে, আমার মনে হচ্ছে ওই বইটা থেকে একটা চ্যাপ্টার আমি পড়েছিলাম কোনো একটা অনুষ্ঠানে, তো আমার এখন এই মুহূর্তে তো মনে পড়বে না, বইটা আমার কাছে সামনেও নেইও। তো এইখানে আছে বইটা আমাদের। কোনো হুম। একটা চ্যাপ্টার যদি আর কারো অতীশ মনে হয় বলতে পারবে, আর একটা কোনো চ্যাপ্টার নিয়ে যদি একটু আলোচনা করা যায়, একটু ইন্টারেস্টিং কিছু। চ্যাপ্টার পড়তে গেলে প্রবলেমটা কি, যে পুরো রসটা আসবে না পুরোটা না পড়লে, না না, কিন্তু আমি পড়তে নয়, পড়েছো তুমি এরকম কিছু আর একটা, যেমন একটা দুটো টপিক আমরা আলোচনা করলাম, ওরকম কি একটা একটা করা যেতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি কি বলছো। যেমন হুম। আমার কতগুলো জিনিস খুব ভালো লেগেছে, যে এই যে এই যে দুর্গা, এখানে উনি বলছেন দুর্গা, দূরের দুর্গা, এখানে দুর্গা সম্বন্ধে উনি বলছেন, একটুখানি পড়ে দিই, 2 মিনিট লাগবে। বাঙালির দেবদেবী, বাঙালির ঘরের মানুষ, বাঙালির শারদোৎসব দেবী দুর্গার আবাহন উৎসব নয়, কন্যা উমার পতিগৃহ থেকে পিতৃগৃহে আগমনের আনন্দানুষ্ঠান। এই আগমনকে নিয়েই আগমনী গান, বাংলার সম্পূর্ণ নিজস্ব সঙ্গীত ভাবনা, যাকে রবীন্দ্রনাথ বলেছেন বাঙালির মাতৃ হৃদয়ের গান। মল্লিক পরিবারের দুর্গোৎসব, এখানটা আমার খুব ভালো লেগেছে, মল্লিক পরিবারের দুর্গোৎসব মল্লিক পরিবারের কন্যাদের পিতৃগৃহে আগমনের উৎসব। আমাদের পিসিমারা, আমাদের দিদিরা, আমাদের বোনেরা এবং আমাদের ভাইঝিরা মল্লিক পরিবারের সত্যিকারের আসল উমা, প্রকৃত দুর্গা। এখানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এইটুখানি পড়লাম। এরকম অনেক সুন্দর সুন্দর আরেকটা হ্যাঁ, জিনিস আমার ভালো। এটা হুম। শুনেছি আমিও ছোটবেলায়, আমরা যে আমাদের ওই পিসিদেরকে ওই দুর্গাপুজোর সময় গাড়ি পাঠানো হতো পুজোতে আনার জন্য, মানে হ্যাঁ তাদেরকেই আর হ্যাঁ বাড়িতে আনা হচ্ছে, দুর্গারা আর কি বাড়িতে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ি পাঠানো। আর আর একটা জিনিস উনি এই বইটাতে করেছেন, সেটা হচ্ছে যে এইটা উনি নিজের লেখাটার পরেও উনি শেষের দিকে একটা নির্দেশিকা ও চলন্তিকা বলে একটা অংশ ছোট্ট করে করেছেন, এবং এটা খুব অভাবনীয় লিখেছে, কিন্তু সকলে করেন না। তিনি বলছেন যে বাংলার মানুষরা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, বিদেশে ছড়িয়ে পড়া বঙ্গ ভাষাভাষীদের নতুন প্রজন্মের পাঠক পাঠিকাদের কথা ও বিদেশিদের কথা ভেবে এই নির্দেশিকা প্রস্তুত করা হলো। কিছু স্বল্প পরিচয়ে পরিচিত শব্দের পরিচয় যোগ করা হলো, আর রইলো কিছু মানুষের পরিচয় লেখার মধ্যে যাদের উল্লেখ আছে। তো উনি এই লেখার মধ্যে যে সমস্ত বড় বড় লোকেদের উল্লেখ করেছেন বাঙালিদের, তাদের একটা পুরো লিস্ট দিয়ে দিয়েছেন, এবং খুব সংক্ষিপ্ত একটা জীবনী মতো, সেটাও আমার মনে হচ্ছে খুব ভালো কাজ করেছেন এটার মধ্যে। তো এরকম ভাবে এই বইটা একটা অসাধারণ, কি বলবো, মাস্টার পিস বললেও কম বলা হয়। ইতিহাস থেকে শুরু করে তার নিজের দর্শন বলুন, বা ওভারঅল যে ওই যে দূরের দুর্গার যে, আমি বলবো দর্শনই সেইটা, বাহ, এটুকুই মনে হয় আজকে বলা ঠিক, যেতে পারে। থ্যাংক ইউ অতীশ। আহ, তাহলে আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করতে পারি। শুধু আমি জানতে চাইছি যে আমরা তাহলে এর সঙ্গীতা, তুমি কি বলবে আমরা পরের হ্যাঁ বুক ক্লাবে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আমি খুব ছোট্ট করে বলছি। আমরা আহ, সবসময় বাংলা বই পড়ি, হ্যাঁ, আমরা বললি বেঙ্গলি, কিন্তু বললি বেঙ্গলির একটা বিগ মিশন হচ্ছে নেক্সট প্রজন্মকে ইনভলভ করা, এনগেজ করা। আমাদের এখানে যারা বড় হচ্ছে তারা বাংলাটা ঠিক মতো বোঝে না, কিন্তু তারা, আমরা দেখেছি তারা ইনভলভ হতে চায়, তারা পড়তে চায়, তারা আসতে চায়, ডিসকাস করতে চায়। তো তাদের কথা ভেবে আমরা এই নেক্সট বুকটা চুজ করেছি। এইটা পুলিৎজার প্রাইজ উইনিং বুক বাই ঝুম্পা লাহিড়ী, যে আরেক বোল্ড বেঙ্গলি, শি ইজ এ বেঙ্গলি আমেরিকান। বইটা হচ্ছে লোল্যান্ড, দ্য লোল্যান্ড। ইট ডিড উইন দ্য পুলিৎজার প্রাইজ। এটা আমাদের নাক্সালাইট মুভমেন্ট, 70-এর দশকের নাক্সালাইট মুভমেন্টের ব্যাকড্রপে লেখা একটা পরিবারকে নিয়ে, দুই ভাই আর একটা ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট একটা মেয়ের গল্প। and it spans countries, it spans generations. তাই জন্যে we are going to read this. It is available everywhere. The Lowland. This is our next read. It এই is a big প্রসঙ্গে novel. বলি, So, হ্যাঁ, বল।
ভালো এই বলেছেন। প্রসঙ্গে বলি, এবার আমরা গল্প থেকে উপন্যাসে গেছি। এতদিন পর্যন্ত আমরা ছোট গল্প পড়ে আসছিলাম। দূরের দুর্গা অবশ্য আলাদা, কিন্তু এর আগে পর্যন্ত ছোট ছোট গল্পগুলোই পড়ছিলাম বেশি। অতীশের বই থেকে আমরা একটা সম্পূর্ণ বইয়ের অংশ পড়েছি, দূরের দুর্গারও একটা অংশ শুনেছি। এবারে চ্যালেঞ্জ হচ্ছে পুরো বইটাই পড়া, নইলে কিন্তু ধরা যাবে না। ঠিক। আর যেহেতু এটা ইংরেজিতে, কাজেই সুবিধা হচ্ছে এখানে সেকেন্ড জেনারেশন পড়তে পারবে, হুম, কালেক্ট করতে পারবে, আলোচনায় অংশ নিতে পারবে। অ্যান্ড অংশ এবং এই বইটা স্টিপড ইন হিস্ট্রি। সুতরাং এই যে নকশাল আন্দোলন যেটা হয়েছিল, আমি ইংরেজিতে বলছি, টু এনগেজ দেম, ইট ওয়াজ rebellion to promote equity and eradicate poverty. So it was a huge thing in Bengal, Assam, and Bangladesh at the time. And it's a family saga. It spans generations, spans countries, as I've said before. It's very interesting and very engaging. Read it, come join us, and let's talk about the book, talk about Bengal. থ্যাংক ইউ সঙ্গীতা। সবাই ভালো থাকবেন। আমরা আজকের আড্ডাটা এখানে শেষ করি। নমস্কার, ভালো থাকবেন, বাংলায় থাকবেন।